চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আবার বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা পড়ব হলো পাঠ 2, বাংলা ভাষার রীতি। তো প্রথমেই একটু বাংলা ভাষার বিভিন্ন রূপের কথা আগে একটু বলে নেই। পৃথিবীতে অসংখ্য ভাষা প্রচলিত। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অন্য অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য রয়েছে। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে, অর্থাৎ বোঝে না। তো উদাহরণস্বরূপ বলা যায়, সিলেটের অঞ্চলের সাধারণ কথ্য ভাষা যশোর বা খুলনার লোকদের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষা শুধুমাত্র কথ্য রূপে ব্যবহৃত হয়। আমাদের এখানেও লেখা আছে যে চট্টগ্রামের অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুরের বা রংপুরের লোকের কাছে খুব সহজবোধ্য নয়। এই ছিল তোমার প্রথমে ভাষার সেই প্রারম্ভিকটুকু। এখন আসি ভাষার রূপ কয়টি। যেহেতু ভাষা ব্যাপক এক আলোচনা, তুমি যেহেতু ক্লাস 4 এর ছাত্র, এই জন্য বইয়ের মধ্যে পাঠ্য বইটার মধ্যে অল্প অল্প করে দিয়েছে, কিন্তু আমি তো জানিয়ে দিয়েছি যে প্রত্যেক ভাষার একটি উপভাষা থাকে। এগুলো আমি একটু জানিয়ে দিয়েছি, প্রত্যেক ভাষারই একটি উপভাষা থাকে যে। আর পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অন্য অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য রয়েছে। আবার প্রত্যেক অঞ্চলেরই নিজ নিজ ভাষা আছে। এগুলো সব। তো এখন আসি, চলো আমরা ভাষা রূপের মধ্যে। বাংলা ভাষার রূপ দুটি, যথা কথ্য ও মৌখিক ভাষা এবং লেখ্য বা লৈখিক ভাষা। দেখো একটা ছকের মাধ্যমে দিয়েছে এখানে। কথ্য বা মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করেছে ছকের মধ্যে, আবার লেখ্য বা লৈখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধু ভাষা আর চলিত ভাষা। আর এখানে হলো আঞ্চলিক কথ্য ভাষা ও প্রমিত কথ্য ভাষা। আচ্ছা, এখন প্রমিত কথ্য ভাষায় যখন যাব তখন প্রমিত কথ্য ভাষার কথাগুলো নিয়ে আলোচনা করব। চলো এখন কথ্য বা মৌখিক ভাষা কি তা জানি। কথ্য শব্দটি এসেছে কথা বলা থেকে, অর্থাৎ যে ভাষায় আমরা সব সময় কথা বলি তাকে কথ্য বা মৌখিক ভাষা বলে। কথ্য বা মৌখিক ভাষাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যথা আঞ্চলিক কথ্য ভাষা আর একটা প্রমিত কথ্য ভাষা। প্রমিত কথ্য ভাষা মানেই চলিত কথ্য ভাষা। এটা তোমার পরিমার্জিত ভাষা একটা। এটা চলিত কথ্য ভাষাটা হলো আঞ্চলিক, হলো অঞ্চল ভেদে তোমার কথ্য ভাষাটা থাকবে। আর প্রমিত কথ্য ভাষাটা হলো চলিত ভাষা। যখন আমরা চলিত ভাষা, এই ভাষাটাকে আমি লিখে ফেলবো তখন আমার হয়ে যাবে এটা চলিত ভাষা। আর যখন আমি মুখে বলবো তখন তা থাকবে মৌখিক ভাষা, মৌখিক চলিত ভাষা। সেটার উদাহরণ যেমন আমি যাই, আমি করি, এরকম। আমি করি এটা হলো মৌখিক কথ্য ভাষা, ঠিক আছে। আরেকটা হলো আমি যাই, আমি করি, এইটা যখন লিখে ফেলবো তখন থাকবে লিখিত কথ্য ভাষা। এই কথাই বলা হয়েছে। এবার চলো আঞ্চলিক কথ্য ভাষা কাকে বলে জানি। একই ভাষার মানুষেরা বিভিন্ন অঞ্চলে বাস করতে করতে যে নিজস্ব ভাষারীতি গড়ে তোলে তাকে আঞ্চলিক কথ্য ভাষা বলে। যেমন একজন লোকের 2টি ছেলে ছিল, এটাকে আঞ্চলিক বাংলায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন ভাবে বলা হয়েছে। এক এক অঞ্চলে, ঢাকার মধ্যে দেখ উদাহরণ দিয়ে দিয়েছে, অঞ্চল বা এলাকা ভিত্তিক। ঢাকায় একজন মানুষের 2টা পোলা ছিল। কেমন শোনা যায় না, অঞ্চল ভিত্তিক, কিন্তু এগুলা তোমার হাসি পাবে বা কিছু হবে, কিন্তু ওরা তো এরকম করেই বলে, শুদ্ধ সুন্দর কথা বলে না। অঞ্চল ভিত্তিক কথাগুলা তো অঞ্চলের মতোই হবে, ওই অঞ্চলের বাসিন্দা যেভাবে কথা বলে। রাজশাহীর বলছে কি, এই বাক্যটাকেই একজন মানুষের 2টি ছেলে ছিল, শুদ্ধ বাংলায় কথা বলেছে। দেখো অঞ্চলে। খুলনা হলো একজন মানুষের 2টো সাওয়াল ছিল। তা বরিশাল হলো একজন মানুষের দুগা পোলা ছিল। চলো পরে দেখি আরো। ময়মনসিংহতে কি বলবে, একজনের 2 পুতা ছিল। সিলেটে কি বলবে, একজন মানুষের 2 পোয়া ছিল। চট্টগ্রামে কি বলবে, উগা মানুষের দুয়া পোলা ছিল। আমরা বলতেও পারি না, দেখো আমাদের আটকায়, আমরা তো অভ্যস্ত না ওই অঞ্চলের কথা বলে।
তো এবার আসি খতে আসি হলো প্রমিত কথ্য ভাষা। তো প্রমিত কথ্য ভাষা অর্থ ভাষার পরিমার্জিত রূপ। এটা পরিমার্জিত হয়ে তোমার হয়েছে প্রমিত কথ্য ভাষা। কথ্য কথ্য ভাষা রীতি পরিমার্জিত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য যে রূপ লাভ করেছে তাকে প্রমিত কথ্য ভাষা বলে। এখানে যেই যেমন দিয়ে উদাহরণ দিয়েছে, আমি থেকে আই, পানি থেকে, এই উদাহরণ তিনটা হবে না, দিবে না, লিখবে না খাতার মধ্যে। এখানে সরাসরি তোমার প্রমিত কথ্য ভাষাটা হয়ে যাবে তোমার হলো, আমি বলছি একটা হলো তুমি আমি 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 খাই, এটা এটা যখন আমি এই মুখে বলবো তখন থাকবে হলো চলিত রূপ, আর এটা চলিত কথ্য রূপ। এটা প্রমিত কথ্য ভাষা মানে চলিত কথ্য ভাষা। আমি খাই এটা আমি কথায় বলছি, আর যখন আমি লিখে ফেলবো তখন এটা লিখিত কথ্য রূপ। আমি খাই এটা চলিত কথ্য রূপ। আমি আমি খাই যদি আমি লিখে ফেলি তাহলে লিখিত কথ্য রূপ। আর এইটাই প্রমিত কথ্য ভাষা। তুমি বইয়ের যে উদাহরণ তিনটা দিয়েছে এই উদাহরণ তিনটা অবশ্যই লিখবে না এবং খাতায় দেখাবে না, দেওয়ার দরকার নেই তোমার। এবার আসি লেখ্য বা লৈখিক ভাষা। লেখ্য শব্দটি এসেছে লেখা থেকে, অর্থাৎ যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখি বা সাহিত্য রচনা করি তাকে লেখ্য বা লৈখিক ভাষা বলে। লেখ্য বা লৈখিক ভাষাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যথা সাধু ভাষা ও চলিত ভাষা। এখন আসি সাধু ভাষা। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণভাবে বর্তমান থাকে তাকে সাধু ভাষা বলে। সংজ্ঞাগুলা একদম ছোট ছোট, তোমার পড়তে কোনো কষ্ট হবে না। আর একটু বোঝার চেষ্টা করে, ক্রিয়াপদ এবং সর্বনাম পদ পূর্ণভাবে বর্তমান থাকে। যেমন যেমন কি বলছে, তাহারা ফুটবল খেলিতেছে, তাহারা কিন্তু সর্বনাম পদ। আমরা আমরা যখন পদে যাব তখন বুঝতে পারবো যে তাহারা, উহারা, তাহাদের, এগুলো পদ, সর্বনাম পদ। তো এখন আগেই যেহেতু বাক্যে উদাহরণ দিচ্ছি এর জন্য তোমাকে আগেই পড়তে হচ্ছে। তাহারা আসলে হবে তারা, চলিত রূপ যদি হতো তাহলে তারা, তারাকে দীর্ঘায়িত করে লেখা হয়েছে এখানে। তাহারা ফুটবল খেলিতেছে, খেলিতেছে আমরা তো কথ্য ভাষায় তো ব্যবহার করে, চলিত ভাষায় তো এইভাবে ব্যবহার করি না। এটা কিন্তু সাধু ভাষায় তোমাকে এইভাবেই লিখতে হবে। উহারা ভাত খাইতেছে, ক্রিয়াপদকে দীর্ঘ ভাবে লিখতে হবে। তাহারা তাহাদের কথা শুনিয়াছি, শুনেছি না বলে লিখেছে এখানে শুনিয়াছি, কত বড় করে ক্রিয়াপদটা লিখেছে এটা। এখন তোমার পাঠ্য বইয়ের, তুমি যদি বাংলা 1 বইটা পড়ে থাকো, পাঠ্য বই থেকে 2-1টা করে লাইন এখানে সাধু ভাষায় কেমন করে লিখেছে দেয়, চলো পড়ে নেই। সাধু ভাষার নমুনা পাঠ্য বই অনুচ্ছেদ অনুসারে। বৃষ্টি, এটা হলো বাংলাদেশের প্রকৃতি থেকে নিয়েছে 2টা লাইন, 3টা লাইন। বৃষ্টি পড়িতেছে তো পড়িতেছেই, কখনো বরফ ফোটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করিয়া। এটা হলো বাংলাদেশ প্রকৃতি থেকে এই 3টা লাইন নেওয়া হয়েছে। তারপর হলো পালকির গান, কবিতা থেকে দেখো এটা নেওয়া হয়েছে। কবিতার এখান থেকে যে তাদের বর্ণনা দিয়ে যে বেয়ারারা কিভাবে যাচ্ছে পালকি কাঁধে নিয়ে, সেই কথাটা এখানে বাক্যে তুলে ধরেছে কবিতার লাইন থেকে। পালকির বেয়ারারা পালকি কাঁধে লইয়া এক জায়গায় থাকিয়া অন্য জায়গায় যাইতেছে, চলার পথে পদ মেলাইতে তাহারা তালে তালে গান গাইতেছেন। পদ পা মিলাইতে গিয়ে আর কি এটা গান গাইতেছেন, এটা লিখেছে এখানে পালকির গান থেকে। এবার দেখি বড় রাজা ছোট রাজা থেকে কি লিখেছেন। 2 রাজা, বড় রাজা আর ছোট রাজা, 2 জনে একদিন দিগ্বিজয় করিতে চলিলেন। বড় রাজা চলিলেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজাইয়া। কত কঠিন করে লেখা হয়েছে, কিন্তু সাধু ভাষায় এইটাই নিয়ম যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলো দিয়ে একটু বড় করে লিখবে, পূর্ণরূপে লিখবে। এবার আসছি চলো সাধু রীতির কিছু বৈশিষ্ট্য দেখি। সাধু ভাষার বৈশিষ্ট্য আছে। সাধু ভাষার বৈশিষ্ট্য নিম্নরূপ। সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা পুরনো বৈশিষ্ট্যের অধিকারী, পুরনো, নতুন নাই, পুরনো বৈশিষ্ট্য ধরে আছে। সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা কথোপকথন
বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী নয়। বক্তৃতা দেওয়ার সময় তুমি যদি আমি গান গাইতে থাকিব এরকম করে যে তুমি কথাগুলো বলতে থাকো যে আমি তাহাকে আমি তাহার কথা শুনিতেছি, এরকম করে যদি বলতে থাকো তাহলে তোমার এই অনেক এতক্ষণ তুমি একটানা কথা বলতে পারবে না বক্তৃতার সময়। তোমাকে আমরা তো চলিত ভাষায় বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য আমরা এই সাধু ভাষায় বক্তৃতা দিতে যে কেউ অনেক কষ্ট হবে। এর জন্য সাধু ভাষায় অনেক কঠিন। কথোপকথন বক্তৃতা নাটকের সংলাপের উপযোগী নয়। এবার আসি চলিত ভাষা। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত হয় তাকে চলিত ভাষা বলে। সংক্ষিপ্ত হয়, একদম উল্টোটা ছোট। ওইটা ছিল পূর্ণরূপ হয় সর্বনাম আর ক্রিয়াপদ, এখানেও ঠিক একই, সর্বনাম আর ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়, তাকে চলিত ভাষা বলে। যেমন তারা ফুটবল খেলছে, ওরা ভাত খাচ্ছে, তাদের কথা শুনেছি, এই ছিল উদাহরণ। এবার চলিত ভাষায় পাঠ্য বইয়ের কিছু নমুনা। বাংলাদেশের প্রকৃতি একইভাবে, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে। আর পালকির গান থেকে যে দুটো লাইন নেওয়া হয়েছে চলো পড়ে দেখি। পালকির বেয়ারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। দুই রাজা, 3 নম্বর আছে, দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুইজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে। এ ছিল। আর এবার পড়ছি হলো চলো চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষারও কিছু বৈশিষ্ট্য আছে, যা তা দেখে নেই। চলিত ভাষা অকৃত্রিম ও আধুনিক বৈশিষ্ট্যের অধিকারী। চলিত ভাষায় দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি। দেশি ও বিদেশি শব্দের ব্যবহার কিন্তু বেশি হয় এখানে। চলিত ভাষায় চলিত ভাষার কাঠামো সুনির্ধারিত নয়। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত হয়। চলিত ভাষায় কথোপকথন বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী। আর সাধু ভাষা আমরা কি দেখেছিলাম যে বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য উপযোগী নয়। তাহলে আজকের পাঠে আমরা কি দেখলাম হলো ভাষার রীতিতে গেলাম আমরা। রীতিতে যে প্রথমেই একটু ভূমিকা শুনলাম, শুনে ভাষার রূপ দেখলাম। রূপের মধ্যে ছিল কথ্য রূপ এবং লেখ্য রূপ। কথ্য রূপকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হলো আঞ্চলিক আর প্রমিত, আঞ্চলিক কথ্য রূপ এবং প্রমিত কথ্য রূপ, অর্থাৎ চলিত কথ্য রূপ। তুমি চলিত লেখার দরকার নেই, প্রমিতটাই লিখো, কোনো সমস্যা নেই। এটারই চলিতটাই নাম হয়েছে প্রমিত রূপ। আর লেখ্য বা লৌকিক ভাষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সাধু ভাষা, চলিত ভাষা। তো কথ্য বা মৌখিক ভাষাকে আবার কাকে বলে এটা সংজ্ঞাটা আছে, এটা তোমাকে সিডব্লিউ খাতায় এগুলো সুন্দর করে লিখতে হবে আজকের পাঠটা। আঞ্চলিক ও কথ্য ভাষা, প্রমিত কথ্য ভাষা। আঞ্চলিক কথ্য ভাষা, আঞ্চলিক কথ্য ভাষার যখন উদাহরণ দিবে তখন যে কোনো 2টা উদাহরণ দিলেই হবে। এখানে বিভিন্ন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম অনেকগুলো দিয়েছে, তোমার এত দরকার নেই। তুমি উদাহরণস্বরূপ যে কোনো 2টা অঞ্চলের আঞ্চলিক ভাষাটা তুমি ধরবে উদাহরণের জন্য। আর পরে লেখ্য বা লৌকিক ভাষা আর প্রমিত ভাষা উদাহরণ দিবে আমি যাই, আমি খাই, বাস এটা তুমি দিয়ে দিবে, এখানে ছোট করে দিবে। আর এটা তো আমি বোঝানোর জন্য বলেছি যে আমি খাই, আমি যাই, এটা কখন কিভাবে চলিত হয় আর কখন লিখিত হয় এটা আমি বলেছি। এটা যখন আমি লিখে রাখবো তখনই লিখিত কথ্যরূপ হয়ে যাবে, যখন আমি মুখে বলবো তখনই এটা চলিত কথ্যরূপ হবে। এই কথাগুলো তোমার আর লেখার দরকার নেই খাতার মধ্যে, তুমি এটা শুনে রাখো শুধু। আর উদাহরণ দিবে যে আমি যাই, তুমি ওই 3টে উদাহরণ একদমই পড়বেও না, ওইটা উদাহরণ না এখানে। লেখ্য বা লৌকিক ভাষা থেকে কাকে বলে বলেছি, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষার কাকে বলে দিবে আর উদাহরণ দিবে। আর যে পাঠ্য বইয়ের যে অনুচ্ছেদে যে নমুনাগুলো আছে এগুলা তোমার খাতায় লেখার দরকার নেই। চলিত ভাষার আর এখান থেকে সাধু ভাষা কাকে বলে, সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো লিখবে। আর যে এই সাধু ভাষার যে নমুনা পাঠ্য বইয়ের অনুচ্ছেদের ওগুলা সিডব্লিউ খাতায় লিখবে না। আবার চলিত ভাষা কাকে বলে লিখবে, উদাহরণ দিবে, চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো লিখবে। আর চলিত ভাষার যে পাঠ্য বইয়ের নমুনাগুলো আছে ওগুলো তোমার সিডব্লিউ খাতায় লেখার কোনো দরকার নেই। এখন তুমি বুঝতে পেরেছো আমি সিডব্লিউ খাতায় কতটুকুন কাজ দিয়েছি, মন দিয়ে শুনবে এবং সেইভাবে লিখবে।
এলোমেলো করে কিন্তু সিডাব্লিউ খাতায় লিখবে না। এর জন্য আজকের পার্টি পর্যন্তই থাকবে। আর এরপরে আগামী ক্লাসে আবার সাধু চরিত্রের পার্থক্য থেকে আর কি পড়াবো। যেহেতু এই অধ্যায়গুলো একটু বড় বড়, অল্প অল্পই পড়া দিচ্ছি যেন তোমার পড়তে এবং শিখে ফেলতে সুবিধা হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।